চাইনাতে গিয়ে পড়াশোনার জন্যে অন্যান্য দেশের মতো জিআরই অথবা আইএলটিএস অথবা টোফেল এর কোনো স্কোর খুব একটা প্রয়োজন পড়ে না। আমরা স্বাভাবিকভাবে যদি কমিউনিকেটিভ ইংলিশ বলতে পারি, আমরা চায়নাতে গিয়ে পড়াশোনা করতে পারি। তো এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ১ম শর্ত। আর মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে চায়নাতে যাবার পূর্ব শর্ত হচ্ছে যে ১ম এ বিশ্ববিদ্যালয়গুলো দেখতে হবে। কোন বিশ্ববিদ্যালয়গুলো আমি পছন্দ করব। আমার আ পছন্দের আ রিসার্চ রিসার্চের যে বিষয়গুলো আছে, যে কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়গুলি পড়াশোনা করা হয়, কোন বিষয়গুলিতে গবেষণা করা হয়, সেগুলো নিয়ে আমাকে ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করতে হবে। তারপরে আমরা আমাদের পছন্দের মানে আমার পছন্দের সাথে যদি সেটা মিলে যায়, সেই বিশ্ববিদ্যালয়ে আমরা সাধারণত চেষ্টা করব। তো মাস্টার্স এবং পিএইচডি তে গবেষণা করতে গেলে যেটা চায়নাতে গিয়ে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ১ম এ আপনার সুপারভাইজার সিলেকশন করতে হবে। সুপারভাইজার সিলেকশনের পূর্ব শর্ত যেটা অন্যান্য দেশে যে একই নিয়ম আছে সেটা চায়নার ক্ষেত্রেও একই অবস্থা। সেটা হচ্ছে যে আপনাকে সুপারভাইজার খুঁজে বের করতে হবে। আপনার পছন্দের মানে বিষয়ের সুপারভাইজার খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন ওয়েবসাইটে যাবেন। বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনি আ সুপারভাইজার, স্টাফস অথবা একেক ইউনিভার্সিটি একেক নামে থাকে। সেটা ওয়েবসাইটে গিয়েই আপনি পাবেন। সেগুলো খুঁজে বের করে তাদেরকে মানে যে প্রিলিমিনারি যে একটা বেসিক একটা নিড সেটা হচ্ছে যে ইমেইল করতে হবে। আপনি কি চান? আপনি মাস্টার্স করতে চান অথবা পিএইচডি করতে চান, সেইটা মানে আপনি তাকে ইমেইল করে সেটা জানাবেন। যেটা কভার লেটার বলছি আমরা, সেটা হচ্ছে যে আপনার চাহিদা বা আপনার আগ্রহ এটা ছোট আকারে বর্ণনা করে লিখে তাকে পাঠাবেন। এটা হচ্ছে বেসিক, একদম বেসিক। একজন সুপারভাইজারের কাছে প্রফেসরের কাছ থেকে আপনার হচ্ছে পজিটিভ একটা একটা রেসপন্স পজিটিভ পাওয়া যাবে। রেসপন্স আ পাওয়াটাই হচ্ছে ১ম আরকি। এই আপনাকে 1 বাই 1 ইমেইল করতে হবে। যে তার রিসার্চ টিম বের করে এবং আপনার পছন্দের যে ল্যাবগুলি আছে, সেই ল্যাবগুলি দেখে তাদের প্রোফাইল দেখে আপনার যদি পছন্দ হয় যে আমি এই বিষয়ে মাস্টার্স অথবা পিএইচডি করতে চাই, দেন আপনি সেই সুপারভাইজার গুলিকে আপনি বা অথবা প্রফেসর গুলিকে আপনি ইমেইল করবেন। ইমেইল করে তাদের রিপ্লাই এর জন্য আপনার অপেক্ষা করবেন। এটা হচ্ছে প্রাথমিকভাবেই আরকি এটা আমরা করে থাকি আরকি। চায়নাতে যারা আমরা পড়াশোনা করতে যাই। আর আমি বলতে চাই যে চায়নাতে আসলে স্কলারশিপের ধরন ২ রকমের। ২ রকম বলতে আপনি বলতে পারেন ৩ রকম। সেটা হচ্ছে যে আমি ব ব বলি যে চায়নাতে স্কলারশিপ হয় টাইপ এ, টাইপ বি, টাইপ সি। আমার মনে হয় মোর অর লেস আমরা আমাদের ছাত্রছাত্রী সবাই আপনারা জানেন যে টাইপ এ, টাইপ বি, টাইপ সি। টাইপ এ আমরা যেটা বলে থাকি যে অ্যা আপনার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আপনারা নিশ্চয়ই নাম শুনে থাকবেন। সেটা হচ্ছে বেসিক স্কলারশিপ চায়নাতে। মানে চায়না গভর্নমেন্ট যে স্কলারশিপটা দেয় সেটা বিভিন্ন নামেই দেয় এবং সেই স্কলারশিপটা বিভিন্ন নামেই চালু থাকে। তো আমি বোঝার স্বার্থে বলছি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। তো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এটা তারা ২ ভাবে দিয়ে থাকে। একটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলিকে তারা একটা নির্দিষ্ট সংখ্যক মানে এই যে স্কলারশিপ ওরা দিয়ে থাকে। উদাহরণস্বরূপ বলতে পারি যে চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। এটা একটা র‍্যাংকড ইউনিভার্সিটি। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আ আপনার স্কলারশিপ যে চায়না স্কলারশিপ কাউন্সিল আছে, এরা একটা নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট স্টুডেন্টের বিপরীতে চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটিকে আ বলে দিল যে পিএইচডি তে এবার তোমাদের ৫০০ টা আ আ সিএসসি স্টুডেন্ট দেব অথবা আ ৭০০ মাস্টার্স স্টুডেন্ট দেব অথবা ১০০০ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট দেব। তো এটা হচ্ছে এই এইটা হচ্ছে যে আমি যেটা বলেছি, আমি মনে হয় একটু ভুল বলেছি। সেটা হচ্ছে টাইপ এ এর ব্যাপারে যেটা বলেছি। টাইপ বি, টাইপ সি এটাকে আমি ব্যাখ্যা দেই। সেটা হচ্ছে যে টাইপ এ টা হচ্ছে যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ চাইনিজ গভর্নমেন্ট অন্যান্য দেশের সঙ্গে যে আপনার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে নেগোসিয়েশন হয় মিনিস্ট্রি অফ কমার্স এর মাধ্যমে। তো এরা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট যেমন ধরেন বাংলাদেশ গভর্নমেন্টকে বাংলাদেশ যে
এডুকেশন মিনিস্ট্রি আছে, বাংলাদেশ গভর্নমেন্টকে এরা একটা নির্দিষ্ট সংখ্যা অথবা একটা মানে কয়েকজন স্টুডেন্টের বিপরীতে ওরা আপনাকে স্কলারশিপ গুলো দেবে। তারা বাংলাদেশ গভর্নমেন্টকে বলল যে এই সেশনে আপনাদেরকে ফর এক্সাম্পল 200 পিএইচডি স্টুডেন্ট, 100 মাস্টার স্টুডেন্ট এবং 50 আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট দিলাম। এটা হচ্ছে টাইপ এ। গভর্নমেন্ট টু গভর্নমেন্টটা হচ্ছে টাইপ এ। আর চাইনিজ গভর্নমেন্টকে যেটা চাইনা গভর্নমেন্ট দিয়ে থাকে, মানে চাইনিজ ইউনিভার্সিটি গুলোকে আর কি, যেটা চাইনা গভর্নমেন্ট যে স্কলারশিপ গুলো দিয়ে থাকে সেটা হচ্ছে টাইপ বি। আর টাইপ সি যেটা হচ্ছে যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অথবা চাইনিজ ইউনিভার্সিটি গুলো বাদে অন্যান্য রিসোর্সে যে স্কলারশিপ গুলো পাওয়া যায় সেগুলো হলো টাইপ সি। অন্যান্য রিসোর্স গুলো হতে পারে প্রফেসরস ফান্ড অথবা অন্য যে কোনো ফান্ডেই হতে পারে, সেটা হচ্ছে টাইপ সি। তবে আমরা সাধারণত টাইপ এ এবং টাইপ বি এর দুটোতেই আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। এটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে। তো আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাই। জি প্লিজ। আহ, সেটা হচ্ছে যে আমি পেজটা বের করেই রেখেছি। শিওর। আমি সবাইকে অ্যাড্রেসটা আমি কপি করে দিচ্ছি, আপনারা এইটা এটা চ্যাট ই বক্সে আপনি করবেন দিয়ে আর দেন কি, তাহলেই হবে। চ্যাট। চ্যাট বক্সে দিয়ে দেই আমি। এটা শুধু অল প্যানেলিস্ট কে দেব নাকি না অল প্যানেলিস্ট অ্যাটেন্ডি? অল প্যানেলিস্ট এন্ড অ্যাটেন্ডি। ওকে ওকে, আমি মনে হয় এখানে দিয়েছি, আপনারা এটা কপি করে দেখতে পারেন। আপনারা এখানে দেখেন যে স্ক্রিন শেয়ার, ওকে আচ্ছা, দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। এখানে খেয়াল করেন যে চায়না স্কলারশিপ কাউন্সিলের পেজ এটা, সেটা এখানে বলা হচ্ছে যে সিএসসি অথবা সিজিএস স্কলারশিপ বোথ আর সেম। চাইনিজ স্কলারশিপ কাউন্সিল যেটা দিয়ে থাকে সেটা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বা সিজিএস নামে পরিচিত। তো এই স্কলারশিপটা বিভিন্ন নামে পরিচিত। এই যে একটু আগে আপনাদেরকে বলেছি যে ক্যাটাগরি এ অথবা টাইপ এ, টাইপ বি, টাইপ সি। বাংলাদেশ অথবা অন্যান্য দেশের শিক্ষা মন্ত্রণালয়কে যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে টাইপ বি। এবং আমি কি জি জি জি। টাইপ এ বোধহয় না? আপনি প্রথম বলছেন এটা টাইপ এ, তাই না? বাংলাদেশকে যেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে মানে স্কলারশিপ সেটা টাইপ এ নয় কি? না টাইপ বি? আমি কি ভুল বলছি? মনে হয় ভুল বলছি একটু, আমি রিয়েলি সরি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ওটাই এটা অনেক বলেছেন। আগে দেখেছি, যাই হুম, হোক। সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেটা দিয়ে থাকে হুম, হুম। সেটা হচ্ছে টাইপ এ। হ্যাঁ, এটাই বলেছি আমি আর কি, যেটা এডুকেশন মিনিস্ট্রিতে দেয় সেটা হচ্ছে টাইপ এ। আর যেটা আপনাদেরকে বলেছি যে সরাসরি আমরা যেটা চায়না ইউনিভার্সিটি গুলোতে আমরা অ্যাপ্লিকেশন করব সেটা হচ্ছে টাইপ বি। আর টাইপ সি অন্যান্য সোর্স থেকে যেটা হয় সেটা হচ্ছে টাইপ সি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি টাইপ এ এবং সেটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে টাইপ এ পেয়েছিলাম। শিক্ষা মন্ত্রণালয়ে সেটা আমি আবেদন করেছিলাম। শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করার পরে তারা ভেরিফিকেশনের পরে ফাইনাল রেজাল্ট দেয়, সেই রেজাল্টে আমি টিকেছিলাম। সেটা আমাকে যেতে হতো থ্রু চায়না এমবাসি। আচ্ছা। কারণ হচ্ছে যে যেমন শিক্ষা মন্ত্রণালয়ের যে ব্যাপারটা টাইপ এ, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের যে টাইপ এ, আপনাদেরকে একটু দেখাই। এই যে বাংলা, এটা দেখতে পাচ্ছেন আপা? জি জি, দেখতে পাচ্ছি। যে মিনিস্ট্রি অফ এডুকেশন, আমি এই পেজটাও শেয়ার করে দিচ্ছি স্টুডেন্টদের। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পেজ। এই পেজে কিন্তু তোমাদের স্কলারশিপের অ্যানাউন্সমেন্ট হয়। প্রতি মাসেই প্রায় হয়। প্রতি মাসে একটা করে প্রেস রিলিজ হয় ওদের। চ্যাট বক্স, এটা কি গিয়েছে? এখনো আসেনি মনে হচ্ছে। জি, হ্যাঁ, এবার এখন গিয়েছে। চলে এসেছে। জি। জি, তোমরা এই পেজটা তো কিন্তু রেখে দাও, হ্যাঁ? এটা খুবই ইম্পর্টেন্ট একটা পেজ। এই যে আমি যেটা বলছিলাম যে টাইপ এ চায়নার ক্ষেত্রে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান ওরা একটা নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সংখ্যায় সেই দেশগুলোকে একটা বৃত্তি দিয়ে থাকে প্রতি সেশনে, সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স, পিএইচডি। এবার আমি এই পেজে ঢুকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি, পাচ্ছি আমরা।
এই যে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ, এখানে ক্লিক করলে যেটা আসবে, যে পেজটা আসবে সেটা আমি ওপেন করে রেখেছি, সেটা হলো এই পেজটা আসবে। এই পেজটা আসবে। এই পেজটা আসলে আপনারা খেয়াল করবেন, এই যে বৃত্তি অনেকগুলো দেওয়া আছে এখানে। আপনারা কি খেয়াল করেছেন কিনা জানি না। এখানে যে বৃত্তি, এটা হচ্ছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে বৃত্তিগুলো দেওয়া থাকে সেখানে এখানে অ্যানাউন্সমেন্ট দেওয়া থাকে। এখানে আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রী এটা দেখে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনে এটা এপ্লাই করতে পারে। যাচাই বাছাই করে তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা সেই সব দেশে পড়াশোনা করতে যেতে পারি। তো আমি ঠিক একইভাবে এখানে আমি কি করেছিলাম, ফর এক্সাম্পল এখানে ২ নাম্বার দেখেন, চীন সরকারের বৃত্তি ২০২১-২০২২ এর জন্য আবেদন। ঠিক আছে? আমরা কি করব? আমরা এই যে পিডিএফ কপিটা দেখতেছি না? এইটা আমরা ডাউনলোড করব। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের সার্কুলার। এই যে সার্কুলার খেয়াল করেছেন আপনারা? চীন সরকারের বৃত্তি ২১-২২ এর জন্য আবেদন। এখানে অনেকগুলো নিয়ম কানুন দেওয়া আছে। এইগুলো আপনারা পড়বেন। এগুলো পড়ে ওদের লিংক এখানে দেওয়া আছে। এই লিংকে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। এই যে এইরকম একটা ফর্ম আসবে। এগুলো ফিল আপ করবেন। ফিল আপ করে সাবমিট করলে ওই একটা পিডিএফ ফর্ম তৈরি হবে। এটা ডাউনলোড করে প্রিন্ট করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে মিনিস্ট্রি অফ এডুকেশন আপনারা পাঠিয়ে দিবেন বাই মেইল। মানে হার্ড কপি আরকি। ঠিক আছে? একটা নির্দিষ্ট সময়ে তারা আপনাকে কল করবে ইন্টারভিউ এর জন্য। এই ইন্টারভিউটা হবে চাইনিজ এমবাসি ঢাকাতে, সরি, চাইনিজ এমবাসি ঢাকাতে। ইন্টারভিউ হবে ওখানে। ওখানে কিন্তু ইন্টারভিউ যখন হবে আপনাকে অনেকগুলো বিষয়গুলো তারা খেয়াল করবে। মানে কতগুলো ক্যাটেগরি আছে, পয়েন্ট আছে। সেই পয়েন্ট থেকে আপনাদেরকে সিলেকশন দেবে। যেমন ধরেন আপনি যদি চাকরি করে থাকেন অথবা বাংলাদেশের মধ্যে কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তারপরে কোন বিভাগ, তারপরে হচ্ছে আপনার সুপারভাইজার যদি সিলেকশন থাকে। ফর এক্সাম্পল যে মিনিস্ট্রি অফ এডুকেশনে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, এখানে সুপারভাইজার সিলেকশনের খুব একটা প্রয়োজন নেই। থ্রু চায়না এমবাসি বা বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশন যদি অ্যাপ্লিকেশন করেন, যেটা আমি টাইপ এ এর কথা বলছিলাম, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য, এখানে অ্যাপ্লিকেশন করলে আপনার সুপারভাইজার সিলেকশনের খুব দরকার নেই। তবে আপনি যদি মানে নিজে থেকেই চাইনাতে প্রফেসর ম্যানেজ করতে পারেন, তাদেরকে ইমেল করে অ্যাকসেপ্টেন্স লেটার নিতে পারেন, সেই অ্যাকসেপ্টেন্স লেটারটা বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনে অ্যাপ্লিকেশন করার সময় হার্ড কপির সঙ্গে যদি আপনি দিয়ে থাকেন, তাহলে আপনার ইন্টারভিউর সময় এইটা খুবই কাজে দেবে। এবং তাদের একটা যে মানে প্রফেসর সিলেকশনের যে ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে তারা রিলিফ পাবে। তাদের কষ্ট করতে হবে না। তার মানে কি? মানে আপনি কাজটা করেই ফেলেছেন। সেক্ষেত্রে আপনার সুবিধা হবে যে মানে স্কলারশিপটা পাওয়ার সম্ভাবনা একটু বেশি। এটা কি বুঝাতে পেরেছি? জি। ১, ২ নাম্বার হচ্ছে যে আপনার যদি কোন স্কোর থাকে, এখানে বলা নেই যে আপনাকে IELTS এর স্কোর বা TOEFL এর স্কোর এত করতে হবে, এত করতে হবে। তবে যদি এখানে আপনার স্কোর করা থাকে, এইটা আপনার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে। সেটা হলো কি? যে আপনার ধরেন IELTS এর স্কোর 6.5, 7 হোয়াটএভার বা TOEFL, GRE থাকতেই পারে। এটা যদি থাকে এটা ভালো পয়েন্ট হবে। সেক্ষেত্রে আপনার স্কলারশিপ পাওয়াটা খুব সহজ হবে। তারপরে রিসার্চ প্রপোজাল, তার রিসার্চ প্রপোজালটা হইতে হবে আপনার হচ্ছে যে প্রফেসর যে লাইনে কাজ করে সেই লাইনে মানে রিলেভেন্ট হইতে হবে আরকি। রিসার্চ প্রপোজাল লিখতে হবে, তাই না? জি, 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 জি। এটা কি অ্যা য আপনার হচ্ছে এই যে স্কলারশিপের জন্য এপ্লাই করার শর্তই যে রিসার্চ প্রপোজাল জমা দিতে হবে? না, রিসার্চ প্রপোজাল আপনি যদি আ আ থ্রু চাইনিজ প্রফেসরের মাধ্যমে আপনি করতে চান, মানে ওরা হয় কি? যে চায়নাতে যে রিসার্চ গুলো হয় সবগুলো হচ্ছে যে আপনার হলো নতুন আরকি রিসার্চ টপিক বা নতুন আইডিয়া। যে রিসার্চটা গতকালকে হয়ে গেছে, সেই রিসার্চ সম্পর্কে তারা জানে এবং কেউ যদি সেটার সম্পর্কে মানে নতুন করে প্রপোজাল দেয়, চাইনিজ প্রফেসররা ভাবে এটা তো কাজটা হয়েই গেছে। এটা নিয়ে তাদের খুব একটা আগ্রহ থাকে না। তো সামথিং নিউ, কিছু চেঞ্জ, কিছু নতুন টপিক, নতুন বিষয়ে একটা রিসার্চ প্রপোজাল ১.৫ পেজ এর আপনি লিখে চাইনিজ এমবাসিতে আপনি মানে মিনিস্ট্রি অফ এডুকেশন এ আপনি জমা দিলেন। এখানে কিছু এক্সপার্ট মেম্বার থাকে।
বাংলাদেশে তো অনেক রিনাউন্ড প্রফেসর আছেন, তাই না? তারা সেই কমিটিতে থাকেন এবং চাইনিজ এম্বাসিতে তারা ইন্টারভিউ নেন। তারা দেখেন এগুলো দেখলে তারা ইমপ্রেসড হন। আমি কিন্তু আমার সময়ে ২০১৭ সালে আমি কিন্তু ফার্স্ট ছিলাম। মানে রেজাল্টে ১ম এ ছিলাম আরকি। তো যাই হোক, আ এইটা আমার মনে হয় খুব ভালো হবে। আর এই বিষয়গুলো তারা জিজ্ঞেস করে আর চায়না সম্পর্কে জিজ্ঞেস করে। তো মিনিস্ট্রি অফ এডুকেশন এর যে রেজাল্ট শিটটা দেয় সেখানে যদি আপনি টিকে যান, ধরে নেন যে আপনার স্কলারশিপটা হবে। আচ্ছা। আর আপনি যদি অ্যাকসেপ্টেন্স লেটার যদি না দিতে পারেন, আপনার আ মানে খুব একটা ক্ষতি হবে না। তবে যেটা হতে পারে যে আপনি যে রিসার্চ টপিক বা যে সাবজেক্টে আপনি রিসার্চ করতে চেয়েছিলেন মাস্টার্স বা পিএইচডি সেটা নাও হতে পারে। আচ্ছা। আমি একটা এক্সাম্পল দেই। আমার এক কলিগ আ নিগার সুলতানা জগন্নাথ ইউনিভার্সিটির আ উনি জিওগ্রাফিতে উনি নামটা মেনশন করেই ফেললাম, সরি আসলে। নামটা করা উচিত হয় নাই। তো এক্সাম্পল এর স্বার্থে আমি মানে একাডেমিক স্বার্থে আমরা ইউজ করছি আরকি। এটা তো করাই যায়, ঠিক কিনা? তো আ উনি জিওগ্রাফিতে উনি পিএইচডি করেছেন উহানের কোন একটা ইউনিভার্সিটিতে। তো উনার আসলে মানে ঠিক জিওগ্রাফি অথবা এইরকম কোন কিছুতে এক্সাক্ট কোন কিছু হয় নাই। কারণ হলো উনি ওইটা ম্যানেজ করতে পারেন নাই। তবে উনি ফাইনালি প্রফেসরকে বলে উনি উনার মতো করে উনার সাবজেক্টে জিওগ্রাফিতে উনি শেষে উনি মানে ওখানে গিয়ে কষ্ট করতে হয়েছে। আপনি যদি আগে মানে আপনার চাহিদা অনুযায়ী বা আপনার রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী যদি আপনি প্রফেসর ম্যানেজ করতে পারেন দেন এটা খুবই ভালো আরকি। এবং সেই অনুযায়ী যদি অ্যাকসেপ্টেন্স লেটার দিতে পারেন আপনার এটা মানে কনফার্ম। তবে ভয়ের কিছু নেই। মিনিস্ট্রি অফ এডুকেশন এ অ্যাকসেপ্টেন্স লেটার যে লাগবেই এমন কোনো কথা নেই। দিলে ভালো। এটা হচ্ছে টাইপ এ। আর টাইপ বি হচ্ছে আচ্ছা এইটা গেল। আমি আরেকটা স্ক্রিন শেয়ার করি। এই যে টাইপ বি যেটা সেটা হচ্ছে থ্রু ইউনিভার্সিটি। চায়নাতে যতগুলো ইউনিভার্সিটি আছে আপনি আ গুগলে যাবেন। ফর এক্সাম্পল এখানে আপনারা লিখলেন ইউনিভার্সিটিস ইন চায়না। ঠিক আছে? দেখেন কি আসে? অনেকগুলো লিস্ট অফ ইউনিভার্সিটি আছে। বেইজিং এ এখানে দেখেন বেইজিং এ ৮ টা। তারপরে অন্যান্য জায়গায় এই যে র‍্যাংকিংস অফ ইউনিভার্সিটিস ইন চায়না। এই যে র‍্যাংক গুলো দেখবেন এই যে সিংহুয়া ইউনিভার্সিটি, সাংহাই জিয়াওথং ইউনিভার্সিটি, তারপরে জাইজিয়াং ইউনিভার্সিটি, পিকিং ইউনিভার্সিটি এরা কিন্তু অনেক ভালো ইউনিভার্সিটি। ওয়ার্ল্ডে এদের র‍্যাংকিং অনেক ভালো। ফর এক্সাম্পল আপনি সিংহুয়াতে গেলেন, আপনি রাইট বাটনে ক্লিক করলেন, সিংহুয়া ওপেন করলেন। ঠিক আছে? সিংহুয়া ওপেন করলেন। এখানে দেখবেন এখানে আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। এই যে ওয়েবসাইট খেয়াল করেছেন? এই যে ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা ওপেন করলেন আপনি। জাস্ট এ মিনিট। ওয়েবসাইটটা ওপেন করলেন, কি দেখলেন? চাইনিজ লেখা আসলো। চাইনিজ লেখা আসলে কোনো সমস্যা নেই। এখানে আপনার অপশন থাকবে যে আপনি ইংলিশ ফরম্যাটে চান অথবা এই যে এখানে ডান পাশে উপরে কর্নারে আপনি ইংলিশ ফরম্যাটে চান না চাইনিজ ফরম্যাটে চান। আপনার যদি ইংলিশ ফরম্যাটে নাও থাকে আপনি ক্রোমের মাধ্যমে ওয়েব পেজটা ওপেন করবেন। দেন এই যে অলওয়েজ ট্রান্সলেট চাইনিজ অটো ট্রান্সলেট হয়ে যাবে এটা গুগল ট্রান্সলেটের মাধ্যমে। ঠিক আছে? দেন আপনি এগুলো সার্চ করবেন। যেমন এই যে স্কুল প্রোফাইল, কলেজেস কি কলেজ, ফ্যাকাল্টি কে আছে, সায়েন্টিফিক রিসার্চ কি হয়, এগুলো দেখলেই আপনি পেয়ে যাবেন আপনি কাঙ্ক্ষিত প্রফেসর। ১ এটা গেল একটা পদ্ধতি। আপনি যদি ইউনিভার্সিটিতে টাইপ বি তে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে এপ্লাই করতে চান, আপনাকে ওয়েব পেজ এভাবে ঘেঁটে আপনি প্রফেসর ম্যানেজ করতে পারবেন। ১ মানে প্রফেসর ম্যানেজের ব্যাপারটা কি? আপনাকে ওয়েব পেজ খুঁজে তার প্রোফাইল দেখে সেখান থেকে ইমেইল জোগাড় করতে হবে আপনার। ইমেইলটা জোগাড় করে যেন আপনি ওখানে তাকে ইমেইল করতে পারেন। এইটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমি যেটা আপনাদেরকে একটু আগে দেখাইলাম সেটা হচ্ছে চাইনিজ স্কলারশিপ কাউন্সিলের যে ওয়েব পেজ। এখানে চায়নাতে প্রতিটি ইউনিভার্সিটিতে অ্যাফিলিয়েটেড প্রফেসর থাকেন। যেমন ধরেন
ফর এক্সাম্পল কোয়ান্টাম ফিজিক্স বলে মনে হয় একটা কথা আছে, ঠিক কি না ম্যাডাম? জি, জি, শিওর। অথবা নিউক্লিয়ার ফিজিক্স। ধরেন নিউক্লিয়ার ফিজিক্সে ধরেন ওই বিল্ডিং এ নিউক্লিয়ার ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স বলে একটা ইনস্টিটিউট আছে ইউনিভার্সিটির মধ্যেই, অথবা ডিপার্টমেন্ট অফ নিউক্লিয়ার ফিজিক্স। সেখানে 15 জন প্রফেসর আছে। এই 15 জন প্রফেসর কিন্তু অ্যাফিলিয়েটেড না, যোগ্য না পিএইচডি স্টুডেন্ট রান করার জন্য। আচ্ছা, এইটা বিশ্ববিদ্যালয় তাদেরকে মানে কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াতে তাদেরকে সিলেক্ট করে যায় যে এই 15 জনের মধ্যে 10 জন হলো পিএইচডি মানে সুপারভাইজ করতে পারবে, বাকি 5 জন মাস্টার্স করতে পারবে। তো আপনি যেটা করবেন যে চাইনিজ স্কলারশিপ কাউন্সিলে এটা হোল চায়না মানে টোটাল চায়না ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন দেওয়া আছে। এইটা আপনাকে এই যে জেনারেল প্রসিডিউর টু অ্যাপ্লাই লেখা আছে, ফলো ইট স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? এই যে হাউ টু ফাইন্ড ইউর রিকোয়ার্ড ইউনিভার্সিটি, এই যে আপনি ইউটিউব লিংক দেওয়া আছে, আপনারা এটা দেখে ওয়ান বাই ওয়ান আপনারা বের করতে পারবেন। হাউ টু ফাইন্ড সুপারভাইজার, ইউটিউব লিংক দেওয়া আছে। তবে অ্যাজ এ হোল আমি যেটা বলছি সেটা হচ্ছে যে অ্যাফিলিয়েটেড প্রফেসরের লিস্ট দেওয়া আছে এখানে, ঠিক আছে? সেই অ্যাফিলিয়েটেড প্রফেসরের লিস্ট দেখে দেখে আপনাকে তার প্রোফাইল দেখে দেখে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, মানে তাকে ইমেল করতে হবে। যেমন ধরেন এই যে স্টেপ 1, ফাইন্ড সাম গুড ইউনিভার্সিটি হ্যাভিং ইউর ডিপার্টমেন্ট এন্ড ইজ অ্যাফিলিয়েটেড উইথ সিজিএস মানে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, ঠিক আছে? তার মানে কি আপনি কিছু অ্যাফিলিয়েটেড ডিপার্টমেন্ট, কিছু স্কুল মানে ইউনিভার্সিটি দেখলেই আপনি বুঝতে পারবেন। যেমন সাবজেক্ট ওয়াইজ ইউনিভার্সিটি লিস্ট আন্ডার সিএসসি, এটা আপনি যখন ওপেন করবেন দেখেন কি আছে, আপনার সাবজেক্ট অনুযায়ী কি কি পাবেন আপনি এখানে। টপ ইউনিভার্সিটিজ ফর কেমিস্ট্রি, টপ ইউনিভার্সিটিজ ফর ফিজিক্স, বেস্ট স্টেট কে ল্যাবরেটরিজ ফর কেমিস্ট্রি স্টুডেন্টস, ঠিক আছে? আপনি এটা পেয়ে যাবেন। এটা পেলে কি হবে, ফর এক্সাম্পল আপনি টপ ইউনিভার্সিটিজ ফর ফিজিক্স, যেহেতু ফিজিক্স স্টুডেন্ট বেশি আজকে মানে 99%, তো আপনি এই ওয়ান বাই ওয়ান ক্লিক করবেন। আপনি ক্লিক করে, আমি আর ক্লিক করছি না এখানে, আমি দেখাচ্ছি জাস্ট, ক্লিক করে ওখানে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সুপারভাইজার পেয়ে যাবেন এবং তাদের ইমেলটা পেয়ে যাবেন। সেই ইমেলটা পেলে আপনারা করবেন কি, আপনারা একটা এক্সেল করবেন। এক্সেল করে এখানে যেমন এক্সেল করা আছে, এক্সেল করে প্রত্যেকটা ইউনিভার্সিটি এই প্রফেসরের অ্যাড্রেস, ইউনিভার্সিটি, তার হচ্ছে রিসার্চ টিম, আর ডান পাশে ইমেল, ঠিক আছে? ইমেলটা এটা আপনারা নিজেরা করবেন, করে ওয়ান বাই ওয়ান আপনারা তার প্রফেসরকে ইমেল করবেন। কিভাবে ইমেল করবেন, ধরেন প্রত্যেকটা প্রফেসর, কেউ নিউক্লিয়ার ফিজিক্স, কেউ কোয়ান্টাম ফিজিক্স, মানে অনেক রকমের ফিজিক্স আছে আর কি। তো আপনি যেটাতে আগ্রহ ফিল করবেন তার সেই সুপারভাইজারের প্রোফাইল দেখবেন, তার পেপার গুলো দেখবেন। সে দেখবেন যে তার যতগুলো পেপার হয়েছে সবগুলো পেপার কোন রিলেটেড, মানে থাকে না একটা কোর পয়েন্ট থাকে না যে এই এই সাবজেক্টে বা এই টপিকে এই টাইটেলেই তার ম্যাক্সিমাম রিসার্চ হয়, ঠিক আছে? এটা দেখে দেখে আপনি সুন্দর করে যখন ইমেল করবেন কভার লেটারে সুন্দর করে লিখে দিবেন যে প্রফেসর, মানে এটা হচ্ছে একটা কি পয়েন্ট বলছি আমি, যে প্রফেসর আমি তো তোমার রিসার্চ প্রোফাইল দেখলাম, এইটা এইটা দেখলাম তুমি খুবই ভালো কাজ করো, এইটা তো মানে একটু যা বলার লাগে বললেন, এটা তো আমি আন্ডার গ্রাজুয়েটে আমি এইরকম এরকম পড়েছি, কিন্তু আমার খুবই আগ্রহ হয়েছে যে তোমার এই রিসার্চে আমার কাজ করার খুবই আগ্রহ তৈরি হয়েছে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার ল্যাবে, তোমার আন্ডারে বা তোমার সুপারভিশনে আমি পিএইচডি করতে চাই, ঠিক আছে? এখন আপনি যখন ইমেল করবেন, এইভাবে ইমেল করার সাথে সাথে একটা কভার লেটার, তাকে লেটার রাইট করবেন। পাশাপাশি যেটা আমরা বলে থাকি যে এটা ভালো হয়, যেটা বলে থাকি সেটা হচ্ছে আপনি আপনার একটা রিসার্চ সিভি রেডি করবেন। রিসার্চ সিভির সাথে আপনি একটা প্রপোজাল লিখবেন 1.5 পেজের। কিভাবে প্রপোজাল লিখবেন, আপনি তো অনেকগুলো প্রফেসর কাছে ইমেল করবেন, অনেকগুলো প্রফেসরকে ইমেল করতে গেলে তাদের টপিক আলাদা, তাদের দেখে দেখে আপনি টপিক চেঞ্জ করে, বেসিক আইডিয়া সেম, টপিক চেঞ্জ করে 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 আপনি কিন্তু প্রপোজাল রেডি করবেন, করে সবগুলো অ্যাটাচ করে তাকে ইমেল করবেন। এইভাবে অনেকগুলো প্রফেসরকে আপনারা ইমেল করতে থাকবেন। এটা হচ্ছে মানে ইউনিভার্সিটির মাধ্যমে প্রফেসরের অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়া। প্রফেসর অ্যাকসেপ্টেন্স লেটার পাইলে সে আপনাকে একটা পিডিএফ কপি আপনাকে দিয়ে দিবে যে আমি তোমাকে নিতে চাই, আমার ল্যাবে তোমাকে কাজ করাইতে চাই। তখন আপনি এইটা দিয়া আপনি যেটা করবেন,
আমি আবার ব্যাকে যাই, এখানে লেখা আছে হাউ টু অ্যাপ্লাই। এখানে একটা অনলাইন লিংক আপনাকে দেবে, অনলাইন লিংকে আপনি এটা আবেদন করবেন। সেটার আমি দেখাইলাম না। এই যে হাউ টু ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। তারপরে রিকমেন্ডেড লিংক ফর সিএসসি অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম থ্রু সিএসসি স্টুডেন্ট লগ ইন। এই যে আপনি দেখতেছেন না যে এই যে এইটা ওপেন করলে যেটা হবে, ওখানে আপনি একটা ইউজার আইডি তৈরি করবেন। ইউজার আইডি তৈরি করে ওখানে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিবেন। দেওয়ার পরে প্রফেসর যে অ্যাকসেপ্টেন্স লেটার সেটা আপলোড করতে হবে। ওটা হলো অ্যাকসেপ্টেন্স লেটার মানে প্রফেসরের সাইড থেকে। আর প্রয়োজনীয় কি কি ডকুমেন্ট লাগবে, এই যে ডান পাশে সুন্দর করে দেওয়া আছে। রিকমেন্ডেশন লেটার বাংলাদেশ থেকে 2টা প্রফেসরের নিয়ে নেবেন। ফরেনার ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম বাংলাদেশ থেকে, এটা ফর্ম চাই না, এটা বাংলাদেশ থেকে কোথাও থেকে নিয়ে নেবেন, সরকারি হসপিটাল থেকে। কয়েকটা টেস্ট হয়, রক্তের সিবিসি আর 2-1টা টেস্ট হয়, এক্সরে। স্টাডি প্ল্যান প্রপোজাল, মোটিভেশন লেটার। মোটিভেশন লেটার এখানে লেখা আছে কিভাবে মোটিভেশন লেটার লিখতে হবে, এটা আপনারা লিখে ফেলবেন। ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, আপনি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অথবা ডিন, আইএলস থাকলে ভালো, টোফেল জিআরই থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। আপনি ডিনের কাছে গিয়ে বলবেন, আপনি নিজে লিখে নিয়ে যাবেন অথবা আপনার ম্যাডামের কাছ থেকে লিখে নেবেন। লিখে নিয়ে আপনারা এইটা স্ক্যান করবেন, এগুলো সবগুলো স্ক্যান করতে হবে। তারপরে চাইনিজ ইউনিভার্সিটিজ এজেন্সি নাম্বার, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি বললাম না টাইপ বি তে মানে চায়নার শিক্ষা মন্ত্রণালয় সবাইকে স্কলারশিপ ভাগ করে দেয়। ফর এক্সাম্পল উহান ইউনিভার্সিটি অথবা হুয়াজং ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এই যে আলাদা আলাদা ইউনিভার্সিটি, এদের একটা নাম্বার আছে, আলাদা নাম্বার আছে। যেমন রাজশাহী ইউনিভার্সিটি 1 নাম্বার, ঢাকা ইউনিভার্সিটি 10 হতে পারে, চিটাগং ইউনিভার্সিটি 15 হতে পারে। এই যে নাম্বারগুলো শিক্ষা মন্ত্রণালয় দিয়ে থাকে ওদেরকে, এটা ইউনিক নাম্বার। এবং এই নাম্বারগুলো হলো এজেন্সি নাম্বার। আমরা অনেক সময় শুনি না যে এজেন্ট আছে চায়নাতে। আসলে এই স্কলারশিপ পাওয়ার জন্য কোনো এজেন্টে কাজ করে না চায়নাতে, এটা আমরা ভুল তথ্যগুলো জানি আর কি। ঠিক আছে, এই এজেন্সি নাম্বার হচ্ছে, এই যে চাইনিজ ইউনিভার্সিটিজ এজেন্সি নাম্বার লিস্ট দেওয়া আছে, আপনাকে যে ইউনিভার্সিটিতে আপনি আবেদন করতে চান সেখানে ওই এজেন্সি নাম্বারটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, এক মানে এজেন্সি নাম্বার দিলেই আপনার তারা বুঝে যাবে অনলাইনে যে ওইটা সে এই ইউনিভার্সিটির এই প্রফেসরের কাছে সে সিএসসি তে পিএইচডি করতে চায়, ঠিক কিনা। সিএসসি স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি যখন সিএসসি স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করবেন, তখন ওখানে এই অনলাইন ফর্ম একটা পিডিএফ দেবে আর কি, মানে আপনার হচ্ছে ওই অ্যাপ্লিকেশন করার পরে একটা পিডিএফ ফরম্যাট পাবেন আপনি। সেটা হচ্ছে ইউনিভার্সিটি ওয়েব পেজ থেকেও পেতে পারেন, ওয়েবসাইট থেকেও পেতে পারেন। আপনি সিএসসি এর এই যেটা আমি দেখাচ্ছি এইটা খুঁজলে আপনি একটা ফরম্যাট আছে, ওখানে একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করলে ওইটা আপনি এখানে আপলোড করবেন অনলাইনে। এই যে ইউনিভার্সিটিজ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইনটা সাবমিট করার পরে একটা পিডিএফ ফর্ম আসবে। নোটারি অ্যাটেস্টেশন, মানে আপনার যাবতীয় ডকুমেন্ট, ধরেন ব্যাচেলার মাস্টার্স এর হচ্ছে আপনার মূল সার্টিফিকেট, তারপরে হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট, এগুলো ফটোকপি করবেন। ফটোকপি করে 3-4 পাতার 3 কপি বা 4 কপি করে নোটারি করবেন। 20 টাকা বা 25 টাকা বা 30 টাকা একটা নোটারি করতে। এই নোটারি করবেন, নোটারি করে ওই লাল গোল গোল দেয় আর কি নোটারি করার সময়। ঠিক আছে, সিল দেয়, অ্যাডভোকেটটা সিগনেচার দেয়। যে কোনো অ্যাডভোকেটের কাছে গেলেই এটা করতে পারবেন। এটা করে ওটা স্ক্যান করবেন। স্ক্যান করে অনলাইনে তো যখন আপনি আবেদন করবেন তখন ওখানে ডকুমেন্টেশনের যদি অপশন থাকে সেটা ওখানে আপলোড করবেন। আর হার্ড কপির সময় এগুলো পাঠাবেন, মানে এগুলো লাগবে আর কি হার্ড কপি পাঠানোর সময়। রিসার্চ পেপার টপিকস, তারপরে সিভি ফরম্যাট, এগুলো সিভি ফরম্যাট গুলো দেওয়া আছে, যেটা এটাতে আপনারা পাসপোর্টের কপি আপনারা এটা সবকিছুই আপনারা নোটারাইজ করবেন। ঠিক আছে, তারপরে চাইনিজ স্টুডেন্ট ভিসা, এটা আপনারা পাবেন না। X1 বা X2 ভিসা, এই ভিসার জন্য আবেদন করতে হয় আর কি। যখন আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা দেবেন, ওই ভিসার একটা ফরম্যাট আছে, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তারপরে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বা অ্যাচিভমেন্ট যদি থাকে, বা অ্যাওয়ার্ডের কোনো, আপনি গোল্ড মেডালিস্ট, আপনি ফ্যাকাল্টি ফার্স্ট, বিভিন্ন রকমের থাকে, মানে
বাংলা কথায় বলে যত গুড় তত, যত গুড় দেবেন তত মিষ্টি। তার মানে মানে বোঝানোর জন্য বলছি, সেটা হলো আপনার যত রকমের অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট যত কিছু আছে আপনি সবকিছু দেবেন। আপনি কোথাও ধরেন কবিতা আবৃত্তি করছেন, ঠিক আছে, যত রকমের যা কিছু আছে আপনি দেন, যত কিছু ভালো একাডেমিক সবকিছুই দেবেন আপনি। তবে বেটার হয় রিসার্চ এক্সপেরিয়েন্স, যদি কোনো ল্যাব থেকে ধরেন ম্যাডামের ল্যাব থেকে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিল ফর এক্সাম্পল, যে এক্স ওয়াই জেড স্টুডেন্ট, সে তার এই মেশিন লার্নিং এ বা এইটাতে তার ভালো এক্সপার্টিস আছে, সে সার্টিফিকেট দিয়ে দিল। এইটাতে আপনি এইরকম দিয়ে দিলেন, বা ভালো পেপার আছে, কো-অথর্ড পেপার আছে, মানে ফার্স্ট অথর পেপার আছে, বা আপনি প্রজেক্ট করেছেন ফাইনাল ইয়ারে, এটারও আপনি দিয়ে দিতে পারেন আর কি। আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাংলাদেশে তো জানেন অনলাইনে করা যায়। তারপরে পোলিও সার্টিফিকেট, পোলিও সার্টিফিকেট সম্ভবত ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মে দেয়। যেহেতু আমি সিএসসি না, এটা আপনি একটু দেখে নেবেন, খুবই সিম্পল। আর কাভার লেটার আর স্যাম্পলস অফ ইমেলস, এটা আপনাদের জন্য দেওয়া আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা দেখবেন আর কি, কিভাবে কি করা যায়, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমার ওই খুব একটা কঠিন, পেজটাই সবকিছু আছে দেয়া, তাই না? জি 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 সবকিছুই আছে। ফর্মে দেয়া আছে, খুব চমৎকার। তো এই পর্যন্ত আমি যেটা বললাম যে এগুলো ইয়ে করার পরে পাঠাবেন, পাঠানোর পরে আপনার কোন একটা বিশ্ববিদ্যালয়তে পাঠালেন টাইপ বি এর জন্য, সেই বিশ্ববিদ্যালয়ের সেই ইনস্টিটিউট বা সেই বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিস আপনার এটা ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে ভেরিফাই করার পরে যখন এটার জন্য কি বলে আপনার জন্য ওই চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আপনাকে নমিনেট করবে। নমিনেট করলে তখন যখন ফাইনাল রেজাল্ট হবে তখন আপনি তো স্টুডেন্ট হয়ে গেলেন, দেন ওরা আপনাকে ভিসার ইয়েটা পাঠাইলো, পরে আপনি ভিসা দিয়ে আপনি আচ্ছা। ভিসার যে কাগজ পাঠাবে তখন আপনি চাইনিজ এমবেসিতে অ্যাপ্লিকেশন করলেন। অ্যাপ্লিকেশন করে দেন ওরা টিকিট পাঠাবে, অথবা আপনি খরচ করে যাবেন, খরচ করে যাওয়ার পরে ওরা আপনাকে টাকাটা দিয়ে দেবে। এটা হলো বেসিক প্রসিডিউর চায়নাতে যাওয়ার আর কি। টাইপ এ টাইপ বি বললাম চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য, ঠিক আছে। এখন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ মানে টাকা চায়নার, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ টাকা চায়নার, এটা বিভিন্ন নামে চালু আছে। কি কি নামে চালু আছে, মানে কি কি নামে চালু আছে এখানে বলা আছে, there are many scholarship offered by the Chinese Scholarship Council CSC। এটা হলো চায়নার টাকা, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, ঠিক আছে। আন্ডার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপস প্রোগ্রামস কি কি থাকতে পারে, যেমন গ্রেট ওয়াল প্রোগ্রাম, ইউরোপীয় ইউনিয়ন প্রোগ্রাম, এটা হচ্ছে ইউরোপিয়ানদের জন্য, আসিয়ান যে AUN প্রোগ্রাম, ঠিক আছে। তারপরে মেরিন স্কলারশিপ অফ চায়না, তারপরে WMO প্রোগ্রাম, আরো আছে PIF প্রোগ্রাম, চাইনিজ ইউনিভার্সিটি প্রোগ্রাম, বাইল্যাটারাল প্রোগ্রাম, বাইল্যাটারাল মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যেটা আমি বললাম টাইপ এ। আর মফকন স্কলারশিপ, মফকনটা হচ্ছে, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশেই। এই মফকনে হয় কি, ওই যে বিভিন্ন স্কুল কলেজের সরকারি শিক্ষক গুলো আছে না, এই চাকরিজীবীরা, তারাই যায় মফকনে, বা বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনের তারাই মফকনে যায়, সো ফার আই নো। তো এইটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, মোটামুটি এইরকম নামেই আছে। তবে মাস্টার্স পিএইচডির জন্য যে সুবিধাগুলো ওরা দেয় সব মোরলেস সেম। কি কি দেয় আপনাদেরকে বলি। এই যে তার আগে দেখেন যে সিএসসি তে এজ লিমিট কেমন করে দেওয়া আছে, যারা অনার্সে পড়তে যাবে 25 বছর, মাস্টার্সে 35 বছর, আর পিএইচডি তে সর্বোচ্চ 40 বছর, ঠিক আছে। আর টাকার পরিমাণ কি কি দেবে আপনাকে, আপনাকে দেবে হচ্ছে আন্ডার গ্রেড বা অনার্সে যখন পড়তে যাবেন পকেট মানি দেবে 2500 RMB। এটা হলো আপনার পার্সোনাল থাকা খাওয়ার খরচ, ধরেন আপনার পার্সোনাল খরচ। আপনার ফ্রি থাকতে দেবে, একটা ফ্রি থাকতে গেলে কত দেয় সম্ভবত 700 RMB বা 800 RMB দেয়, মানে চাইনিজ টাকা। একটা 1 RMB সমান বাংলাদেশি টাকা 12.5 টাকা বা 12 টাকা 65 পয়সা এরকম হয়। আর টিউশন ফি ওয়েব আপনাদেরকে দিতে হবে না, চাইনিজ গভর্নমেন্ট ওই স্কলারশিপের স্কিমে। আর মাস্টার্স প্রোগ্রামে 3000 টাকা দেবে পকেট মানি, মান্থলি স্টাইপেন্ড, আর এগুলো তো ফ্রি। আর পিএইচডি প্রোগ্রামে আপনাকে 3500 RMB দেবে মান্থলি স্টাইপেন্ড। আর পিএইচডি তে আপনাকে সম্ভব ওই 1000 টাকা দেবে। আপনি যদি রুমে না থাকতে চান টাকাটা আপনাকে দিয়ে দেবে, আপনি হয়তো 500 টাকা তো কোথাও বাইরে বাসা পেয়ে গেলেন, ঠিক আছে। এইটা গেল চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের ব্যাপারে। তো টিউশন ফি আর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স, এগুলো হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট মানে
ওই সিএসসি আপনাকে প্রোভাইড করবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তো এই গেল মোটামুটি টাকার ব্যাপারটা। আর এই তো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে আমার মোটামুটি বলা শেষ। আর আমি যেটা বলতে চাই যে চায়নাতে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, এই আমি যেইভাবে এতগুলো দেখাইলাম সবগুলো স্কলারশিপের জন্য সেম, মোরালেস সেম। হ্যাঁ, এখন আমি আরো একটা স্কলারশিপের নাম বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কনফুসিয়াস ইনস্টিটিউটের নাম শুনেছেন? কনফুসিয়াস ইনস্টিটিউট শোনা যায় আপা? জি, জি, জি। কনফুসিয়াস ইনস্টিটিউট সেটা হচ্ছে যে চাইনিজ গভর্নমেন্টের একটা নিজস্ব প্রোগ্রাম, যেটা চাইনিজ এমবাসি ফরেন কান্ট্রিতে হুম, হুম। এটা ওরা এক্সিকিউট করে। আমরা জানি যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কনফুসিয়াস ইনস্টিটিউট আছে, যেখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, ওদের হেরিটেজ এগুলো শেখানো হয়। হ্যাঁ, তো এইটার একটা স্কলারশিপ কনফুসিয়াস, এর এর টাকার পরিমাণও সেম, ওই যে আপনার মানে মাস্টার্স এর সাধারণত ল্যাঙ্গুয়েজে 5 বছর মেয়াদি স্কলারশিপ দেওয়া হয়, ওই সেম আর কি 3000 টাকা। আর হচ্ছে আরো একটা স্কলারশিপ আছে, সেটা হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ। প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ ইউনিভার্সিটি দিয়ে থাকে। এখানে আপনার টিউশন ফি ওয়েব থাকে, পার্সিয়াল স্কলারশিপ, কাইন্ড অফ পার্সিয়াল স্কলারশিপ। টিউশন ফি ওয়েব থাকে, থাকা খাওয়া আপনার নিজের। আরো একটা স্কলারশিপ আছে, সেটা প্রভিন্সিয়াল। প্রভিন্সিয়ালে আপনার কোন কোন ইউনিভার্সিটি 1000 দেয়, কোন কোন ইউনিভার্সিটি 2000 দেয়। এটা হচ্ছে ডিপেন্ড করে ইউনিভার্সিটির আপনার মানে স্ট্রেংথ এর উপরে, মানে খরচের স্ট্রেংথ আর কি। সব ইউনিভার্সিটি একরকম না চাইনাতে। তো এই হলো ব্যাপার আর কি, মোটামুটি স্কলারশিপের ইয়েগুলো বললাম। আর আমি বলি যে আমি যে স্কলারশিপে গিয়েছি সেটা হচ্ছে আমি যে প্রতিষ্ঠানে গিয়েছি আপনাদেরকে সেটা দেখাই। আমার প্রতিষ্ঠানটা হচ্ছে চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস, যেটা কিনা চায়নাতে অনেক পুরনো একটা রিসার্চ অর্গানাইজেশন, যেটা অনেক আগে আহ, আপনার এখানে শুধু রিসার্চ হয়, মাস্টার্স, পিএইচডি, পোস্টডক, এবং এরা চাইনিজ রেভলিউশনে, চাইনিজ ইনোভেশনে, চাইনিজ ইনভেনশনে এরা হলো পায়োনিয়ার। শুধু চায়না না, গোটা ওয়ার্ল্ডে এরা খুব স্বাক্ষর রেখে চলছে, খুবই ভালো। ঠিক আছে, তো আহ, এটা আমি বোঝানোর জন্য আমি একটা সেন্টেন্স বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন, ঠিক কিনা? জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখবেন ওর কতগুলো শাখা আছে, যেমন রাজশাহী কলেজ, মহিলা কলেজ, এগুলোতে কিন্তু অনার্স মাস্টার্স করানো হয়, ঠিক কিনা? তো ঠিক চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস মনে করেন এটা জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং জাতীয় এর বিভিন্ন শাখাগুলো হচ্ছে ইনস্টিটিউট। কি ইনস্টিটিউট? বিভিন্ন শাখাগুলো ইনস্টিটিউট। সেই ইনস্টিটিউট গুলো হয় ছোট, বিশ্ববিদ্যালয় থেকে অনেক ছোট। সেই ইনস্টিটিউটে শুধু রিসার্চ হয়। ওখানে ওখানে ডরমেটরি থাকতে হয়, ওখানেই খেতে হয়। মানে তো তো চাইনিজ একাডেমি অফ সায়েন্স ইনস্টিটিউটের রিসার্চ আর চায়নার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রিসার্চ টোটালি ডিফারেন্ট আর কি। তো এইটা আমি সংক্ষেপে বললাম চাইনিজ। আমি এটা আপনাদেরকে দিয়ে দেই, ঠিক কি না আপা? জি, জি, প্লিজ। আপনারা ইচ্ছা করলে কি করতে পারেন, টেক্সটের ব্যাপারটা গেল ভাই। চ্যাট অপশনে ক্লিক করি। সরি, আমি ভুলে যাচ্ছি আপা, সরি। হ্যাঁ, ঠিক আছে। মানে অল্প সময়ে এতগুলো, মনে হচ্ছে আমার 2 ঘন্টা লাগবে মনে হচ্ছে, কিন্তু চ্যাট, আচ্ছা আমি এটা দিয়ে দিলাম, আপনারা একটু দেখবেন আর কি। জি। তো এটা হচ্ছে অনেক পুরনো প্রতিষ্ঠান, এর অনেকগুলো ইনস্টিটিউট আছে গোটা চায়নাতে। সেটা হইলো আপনার বলি আর কি, যেমন ধরেন এই যে চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস, এটা হচ্ছে পুরনো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বুঝতে গেলে এটা হচ্ছে চায়নার ম্যাপ, আপনারা দেখেন কত বড় চায়না। ঠিক আছে, এই যে উরুমচি, এই যে বেইজিং, আমি বেইজিং এ ছিলাম 6 মাস। আমি সবগুলো বলবো, এগুলো রিলেটেড, কেন বলছি। তারপরে আমি ছিলাম 7 মাস ছিলাম হচ্ছে আহ আহ, এ- এখানে নাই, উহানের পরে আছে হুনান, এখানে একটা আছে হুনান, এখানে আসে নাই, মানে স্যাটেলাইটে একটু স্ক্রল করলে হয়তো পাওয়া যাবে। আর এটা হলো উহান। ঠিক আছে, আপনারা যে নামগুলো দেখছেন এগুলো হচ্ছে চাইনিজ ইনস্টিটিউট। আর এই যে ইনস্টিটিউট গুলো এখানে দেওয়া আছে, আপনারা রিসার্চ ইনস্টিটিউট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা ফিজিক্স থেকে শুরু করে কেমিস্ট্রি সবগুলো পাবেন। ঠিক আছে, সবগুলোই পাবেন এখানে। এবং ওখানে
এক একটা ইনস্টিটিউটের ওয়েবসাইট এক এক রকম, মানে ডিফারেন্ট আর কি। তাদের ইনস্টিটিউটের নিজস্ব ওয়েবসাইট আর কি। সেখানে গিয়ে আপনারা সবকিছু প্রফেসর খোঁজা অথবা সবকিছু পাবেন আর কি। তো আমি এটা দেখাইলাম আর কি। তো আপনারা এটা দেখবেন। আপনারা এখান থেকে প্রফেসর সিলেক্ট করবেন। ওয়ান বাই ওয়ান ওপেন করবেন। ফর এক্সাম্পল আমার এই যে উহান ব্রাঞ্চ বলতেছে, হ্যাঁ? উহানে আমি ক্লিক করলাম। উহান ব্রাঞ্চে কয়টা ইনস্টিটিউট আছে চায়নার? ডান দিকে খেয়াল করেন। এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ঠিক আছে? এর মধ্যে আমারটা হচ্ছে উহান বোটানিক্যাল গার্ডেন। খেয়াল করেছেন? এই যে এখানে। ক্লিক করলাম। এটা হচ্ছে আমার ইনস্টিটিউট। এখানে আমি প্রফেসর কিভাবে পাবো? এটা হচ্ছে যে এই যে সুপারভাইজার। ক্লিক করলাম। ঠিক আছে? পেজ 1 সাবমিট আসলো না। আমি যদি না পাই তাহলে কি করব? সায়েন্টিস্ট এ ক্লিক করব। মানে আপনাকে দেখতে হবে অনেক সময়। ওরা চায়নাতে সবকিছু করে, এই যে চলে আসছে সব। দেখছেন? সবকিছু চলে আসছে। ফর এক্সাম্পল একজন এই যে ইমেইল দেওয়া আছে না ডান পাশে? ডান পাশে ইমেইল দেওয়া আছে। ফর এক্সাম্পল এই প্রফেসরকে আমি ক্লিক করলাম। প্রফেসর ওয়াং চিং ফাং। ঠিক আছে? সরি। এটা হচ্ছে এই যে সিলেক্টেড পাবলিকেশনস। আপনি রিসার্চ গেটে তাদের আপডেট দেখতে পাবেন। এখানে অনেক সময় আপডেট থাকে না। আপনি এই টাইটেল গুলো দেখবেন, যেটা ইউনিভার্সিটির ক্ষেত্রেও আপনার এইভাবেই দেখতে হবে। দেখে আপনি একটা মানে মিনিমাম একটা আইডিয়া পাবেন যে সে কি রিসার্চ করে। ঠিক আছে? আপনি আগ্রহ দেখাইলে আপনি তারে ইমেইল করবেন আরকি। ওই যে তার ইমেইল আছে যেটা, ইমেইল করে দিবেন। ঠিক আছে? এটা হলো সিস্টেম। তো এখানে যেটা হয় যে আমি কিন্তু ওই সেম ওয়েতেই আমি ইমেইল করেছিলাম। সেটা এটা হচ্ছে ইনস্টিটিউট চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস। আসতেছে না কেন? আচ্ছা। এটা হলো ইনস্টিটিউট খুঁজবেন এইভাবে, খুঁজে আপনারা প্রফেসরের কাছে ইমেইল করবেন। ১ চাইনিজ একাডেমি অফ সায়েন্স আমি কি বললাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো ওদের ইনস্টিটিউট গুলো হলো কলেজের মতো। ঠিক আছে? মানে বাংলাদেশের মতো না। ওরা হলো সবচাইতে চাইনিজ একাডেমি অফ সায়েন্স ওয়ার্ল্ড এ হচ্ছে আপনার হচ্ছে ১ নাম্বার। বেশ কয়েক বছর ধরে রিসার্চ এর র‍্যাংকিং এ ১ নাম্বার হয়ে আছে। তো তো এখানে যেটা হয় আমি মিনিমাম একটা আইডিয়া দেই। রিসার্চ ইনস্টিটিউট আপনাদেরকে বললাম। এখন হচ্ছে উম এদের ইউনিভার্সিটিজ অ্যান্ড সাপোর্টিং অর্গানাইজেশন কি আছে? ঠিক আছে? আসতেছে না কেন? নেট নাই নাকি? আচ্ছা যাই হোক, এটা আমি বলি। আ যেহেতু এই যে এখানে দেখেন, এখানে ইউনিভার্সিটিজ অ্যান্ড সাপোর্টিং অর্গানাইজেশন কি আছে? এই যে আমরা নাম শুনে থাকতে পারি ইউএসটিসি, ইউনিভার্সিটি অফ চাইনিজ অ্যান্ড টেকনোলজি অফ চায়না, সাংহাই টেক ইউনিভার্সিটি, ন্যাশনাল সায়েন্স লাইব্রেরি, ইউনিভার্সিটিজ অফ চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস, কম্পিউটার নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার, চায়না সায়েন্স ডেইলি। এই চায়না সায়েন্স ডেইলি এগুলো না। এখানে মূলত দুটো ইউনিভার্সিটি, তিনটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেক, তারপরে ইউকাস আর হচ্ছে সাংহাই টেক। তো মাস্টার্স পিএইচডি স্টুডেন্টরা এনরোলমেন্ট পায় যেহেতু সিএএস চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠানগুলো হলো এগুলো, মানে অ্যাসোসিয়েটেড প্রতিষ্ঠান, মানে ইউনিভার্সিটিস গুলো। কেন এগুলো করা হয়েছে? আমরা যারা ওভারসিজ স্টুডেন্ট আছি বা মাস্টার্স পিএইচডি স্টুডেন্ট, এতে তো এনরোলমেন্ট লাগবে, ঠিক কিনা? তো সেক্ষেত্রে আগে ইনস্টিটিউটে হতো, এখন যেমন আমি অ্যাপ্লিকেশন করেছিলাম ইউকাসে, ইউনিভার্সিটি অফ চাইনিজ একাডেমি অফ সায়েন্সে। এখানে আমি অ্যাফিলিয়েটেড, এখানেই আমার এনরোলমেন্ট করতে হয়েছিল। ১ ২ নাম্বার হলো এখানে আমি ভর্তি হয়েছি বেইজিং এ, কিন্তু আমার প্রফেসর হচ্ছে উহান, ওই উহানে, মানে উহান বোটানিক্যাল গার্ডেন, ওটা আমার ইনস্টিটিউট, ওখানে আমার ল্যাব, ওখানে আমার প্রফেসর। তো আমি কি করব? আমার ওখানে রিসার্চ হবে, সবকিছু ওই ইনস্টিটিউটের রুলস রেগুলেশন ফলো করে হবে। ওই ইনস্টিটিউট আমাকে ডিগ্রি দেবে এবং ফাইনাল সার্টিফিকেটটা দেবে আমার অ্যাফিলিয়েটেড বা আমার এনরোলড ইউনিভার্সিটি, যেটা ইউনিভার্সিটি অফ চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস। ঠিক আছে? এই জন্য এদেরকে বলা হয়ে থাকে অ্যাসোসিয়েটেড অর্গানাইজেশন। লাস্ট কয়েক বছর এই দুটো ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট চালু করা হয়েছে, মানে অনার্স স্টুডেন্ট চালু করা হয়েছে। ওখানে অনার্স করলে, করার পরে কি করে, ওখানে কিছু অংশ মাস্টার্স, এবং মাস্টার্স এর অনেকগুলো স্টুডেন্ট গুলো কি করে যে আপনার সব ইনস্টিটিউটে পাঠিয়ে দেয় রিসার্চ করার জন্য। মাস্টার্স করে ওই ইনস্টিটিউট থেকে, তারপরে পিএইচডি ইনস্টিটিউটে করে। ঠিক আছে? এটা হলো একটা বেসিক আইডিয়া, আপনারা পড়লে বুঝতে পারবেন। আমি এটা দিয়ে দিচ্ছি। সময় আছে আর আপা? জি, ১০-১৫ মিনিট তো চালানো যায়, সমস্যা নেই। ওকে ওকে ওকে, সরি। ঠিক আছে।
তো এইটা গেল আপনারা দেখে নেবেন এটা এক। 2 নাম্বার হচ্ছে আমার স্কলারশিপ কোনটা। এর আগে বলে নেই এখানে স্কলারশিপ চালু আছে, সেটা হচ্ছে যে সেম স্কলারশিপ, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ চালু আছে এখানে। এখানে একটা বড় একটা স্কলারশিপ আছে যেটা আমি গিয়েছিলাম CAS WTS। CAS WTS কোনটা বলি আপনাদেরকে। এই যে এটা হলো ইউনিভার্সিটি অফ চাইনিজ একাডেমি অফ সায়েন্সের ওয়েবসাইট। আমি গিয়েছিলাম এই স্কলারশিপে। এই যে সি চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস এরা ফান্ডিং করতো আমারটা, এবং TWS ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেস যেটা ইতালিতে, এরা দুইজনে মিলে ফান্ডিং করতো। এখন সেটা পরিবর্তন হয়ে চায়না একাই ফান্ডিং করে, সেটার নাম হয়ে গেছে আনসো, ANSO। সরি, তো আপনি অ্যাপ্লাই করেছেন হুনসোতে নাকি কাস্তাওয়াসে? আমি কাস্তাওয়াস CSTWS এ অ্যাপ্লাই করেছিলাম। অ্যানাউন্সমেন্টটা কখন নাগাদ হয়, কোন সময়? অ্যানাউন্সমেন্টটা হয় এটা আপনার হচ্ছে সেপ্টেম্বর থেকে আপনার হলো মার্চের 31 তারিখ পর্যন্ত। তো এখন আমি সময় জাস্ট চলছে, তাই না? আমি খুব দ্রুত করতেছি আর কি, না ওইটা না, ঠিক দেখাই, আছে, সমস্যা নেই। মানে ওই পেজটা দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে সিংহা ইউনিভার্সিটি। আচ্ছা, সরি, ফ্যাকাল্টি আনসো, CSC তো বলেইছি। এটা হচ্ছে আনসো। আচ্ছা, একটু এক সেকেন্ড, হ্যাঁ। Sure. সরি, এই যে আমি এখন যেটা হয়েছে কাস্তাওয়াস পরিবর্তিত হয়েছে, এই যে আনসো, ANSO, অ্যালায়েন্স অফ ইন্টারন্যাশনাল সায়েন্স অর্গানাইজেশনস। আগে ছিল CASWTS, ওরা ফান্ডিং করতো। 2018 সালে এটা চেঞ্জ হয়েছে আনসো, এখন এরা পুরোটাই ফান্ডিং দেয়। এখন আমার পকেট মানি ছিল তখন 4 বছরের স্কলারশিপ পিএইচডির জন্য, আর 3 বছর মাস্টার্স। তো পিএইচডির জন্য 4 বছরে আমাদের 6 মাস বেজিং এ থাকতে হয়েছে। 6 মাসের মধ্যে আমাদের ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে। 6 মাসের মধ্যে কোর্স ওয়ার্ক মিনিমাম 2টা কোর্স ওয়ার্ক আপনার বাধ্যতামূলক। আমি যেমন মলিকুলার বায়োলজি আর এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়েছিলাম। তো এগুলো কোর্স ওয়ার্ক হবে। কোর্স ওয়ার্কে আপনার ক্লাস পরীক্ষা হবে, প্রেজেন্টেশন হবে উইকলি। তারপরে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজের 4টা কোর্স সাথে আছে চাইনিজ প্যানোরামা কোর্স, এগুলো আপনাকে করাবে 6 মাসের মধ্যে। খুব টাইট শিডিউল, খুবই টাইট শিডিউল, এবং অসুস্থ হয়ে যাওয়ার খুব সম্ভাবনা। আপনাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। শেষে ফাইনালি প্রত্যেকটা কোর্সের ফাইনাল পরীক্ষা হয়। দেন একদম সবার শেষে জানুয়ারির 9 থেকে 13 তারিখের মধ্যে বা 15 তারিখের মধ্যে আপনার একটা ইভালুয়েশন টেস্ট হয়। সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট বলেন বা হোয়াটএভার, আপনার অনলাইনে টেস্ট হবে। ল্যাপটপ বা কম্পিউটার সামনে বসবেন, 1 বাই 1 কোশ্চেন করবে, সব সাবজেক্টেরই, ম্যাথমেটিক্স হতে পারে, সবকিছু ওই টাইমের মধ্যে, স্টিপুলেটেড টাইমের মধ্যে আপনার কিন্তু অ্যানসার দিয়ে সাবমিট করতে হবে। না করতে পারলে ওটা অটোমেটিক্যালি আপনি মানে পারবেন না আর কি, চলে যাবে এটা। তো এটা হলো ফাইনাল ইভালুয়েশন টেস্ট। ওখানে পাস করার পরে দেন আপনাকে ইনস্টিটিউটে পাঠিয়ে দেবে রিসার্চ করার জন্য। এইটা হলো একটা বেসিক আনসো স্কলারশিপ। এটা আমি শেয়ার করব, কেমন দ্রুত করি। আনসো স্কলারশিপ সময় নেই, সমস্যা নেই। আপা একটু শেয়ারটা করে দিই, দাঁড়ান। জি, sure. এটা হচ্ছে আনসো স্কলারশিপ। এটা খুবই একটা প্রেস্টিজিয়াস, মানে চাইনিজ পার্সপেক্টিভে। এখন এখানে কি হবে, ওই প্রফেসর সিলেক্ট করতে হবে ঠিক এইভাবে। আপনারা প্রফেসর অ্যাকসেপ্টেন্স লেটার নেবেন। নেওয়ার পরে বেসিক যেটা, যে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, ওই আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা নিজেরা ক্রিয়েট করবেন। তারপরে যেটা হবে যে আপনি সব ফিল আপ করে সাবমিট করবেন। সাবমিট করার পরে প্রফেসরের কাছে একটা লিংক যাবে। প্রফেসর সেটা প্রয়োজনীয় ডকুমেন্ট ফিল আপ করবে। প্রফেসর একটা রিকমেন্ডেশন লেটার আপনাকে দেবে, আপলোড করবে সেখানে। আপলোড করার পরে ফাইনালি প্রফেসর সাবমিট করবে। হ্যাঁ, আর এখানে আপনার ফিজিক্যাল ইনফরমেশন ফর্ম, তারপরে রেফারি, যেটা আপনি বাংলাদেশ থেকে রিকমেন্ডেশন লেটার দুই প্রফেসরের কাছ থেকে নেবেন, তারা আপলোড করবে। সাবমিট করার পরে তাদের কাছেও লিংক যাবে, তারা কিন্তু ওই ইলেকট্রনিক্যালি
তারা রিকমেন্ডেশন লেটার তারা কিন্তু সাবমিট করবে। আর আপনার কি কভার করবে? টিউশন ফি লাগবে না আপনার। আপনাকে মাস্টার্স এর জন্য প্রতি মাসে দেবে ৳৩,০০০ পার মান্থ। আর পিএইচডির জন্য যে আপনাকে মিনিমাম ৫ মাস বেজিং এ থাকতে হবে ট্রেনিং পিরিয়ডে বা ওই যে কোর্স ওয়ার্ক এর জন্য বা ল্যাঙ্গুয়েজ এর জন্য। আ আপনাকে সেই সময় ৳৬,০০০ করে দেবে। যেটা কাস্তাওয়াসের সময় আমাদের সময় দিয়েছিল ৭,০০০। এখন ১,০০০ কমিয়ে ৬,০০০ করেছে পিএইচডির জন্য। আ তারপরে যখন ইনস্টিটিউটে আসবেন তখন আপনাকে ৭,০০০ করে প্রতি মাসে দেবে। এটা হলো কনসলিডেটেড। হাউস রেন্ট সবকিছু এর মধ্যে। আপনি যদি মনে করেন ডরমিটরিতে থাকবেন, আপনাকে আ এ ইনস্টিটিউটের রুলস অনুযায়ী যেটা ভাড়া হয় সেটা আপনাকে পে করতে হবে। ১ ২ নাম্বার হলো যে আপনি বাইরেও বাসা নিয়ে থাকতে পারেন। এইটা হলো এই টাকা। আর হেলথ ইন্সুরেন্স কভার করবে। তারপরে অ্যাপ্লিকেশন ফি ওয়েভার। আপনি যখন আ আ ইভেন আপনাকে ইয়েও দেবে এরা। আপনি যখন ভিসার যে টাকাটা যে কয়েক ডলার হয় সেই টাকাটা ওরা দিয়ে দিবে আপনাকে। আর আপনাকে ওই যাওয়া আসার ট্রিপ মানে ওয়ান ট্রিপ পার পারসন মানে বিমানের টিকেটের টাকাটাও এরা দিয়ে দিবে। তো এইটা হচ্ছে আপনার আনসু বর্তমানে মাস্টার্স পিএইচডির জন্য। আর মাস্টার্স প্রোগ্রামটা হয় ৩ বছর, পিএইচডি প্রোগ্রামটা হয় ৪ বছর। ঠিক আছে? আর এই কিছু ই এলে মানে ইয়ে আছে আরকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আ ক্রাইটেরিয়া এটা হচ্ছে যে এখানে এজটা পিএইচডির জন্য 35 করা হয়েছে। যেটা আপনার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে ৪০ করা হয়েছিল এইটা। আর মোটামুটি সবই ঠিক আছে। এই যে এলিজিবিলিটি এখানে বলা হয়েছে যে চাইনিজ হতে পারবেন না। আ ইংলিশে আপনার কথা বলার দক্ষতা থাকতে হতে পারে। চাইনিজ জানলে তো আরো ভালো। আ মাস্টার্স প্রোগ্রামে আপনার এই যে বলা আছে ৯১ এর আগে বা পরে, তারপরে পিএইচডির জন্য ১৯৮৬ সালের আগে বা পরে আপনার জন্মগ্রহণ হতে মানে জন্ম কর মানে বার্থ হইতে হবে আরকি। তারপরে ইউএসটিসি, ইউকাস এর কিছু ক্রাইটেরিয়া আছে। যে ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা নিচে আছে আমি দিচ্ছি। আ এই হলো ব্যাপার, বেসিক জিনিস। আর স্টেপ বাই স্টেপ আপনাকে গাইডলাইন ফলো করতে হবে। এখানে দুটো জিনিস সেটা হচ্ছে আপনি যে স্কলারশিপটা পাবেন আনসো এই মাস্টার্স বা পিএইচডি তে আপনাকে পিএইচডি করতে গেলে কোথায় পাঠাবে? ইনস্টিটিউটে বলেছি। ইনস্টিটিউট গুলো কোথায় আছে? অ্যাফিলিয়েটেড বাই ইউকাস, ইউনিভার্সিটি অফ চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস। আরেকটা হচ্ছে যে ইউএসটিসি আমরা নাম শুনেছি, ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি অফ চায়না। তো এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া গুলো আপনি যখন ইউএসটিসি তে যাবেন সেখানে কিন্তু ইনস্টিটিউট নাই, ওটা একটা ইউনিভার্সিটি। ওখানে গিয়ে আপনাকে কি ইনস্টিটিউটে ইয়ে করতে হবে না, মানে প্রফেসর সিলেক্ট করার মতো অবস্থা করতে হবে না। এই যে ইউএসটিসি তে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন ওইখানে ইউএসটিসি তে ডাইরেক্ট ওরা আপনাকে সুপারভাইজার আপনার মানে চাহিদা অনুযায়ী আপনার প্রপোজাল অনুযায়ী তারা আপনাকে সুপারভাইজার দিয়ে দেবে। আপনি যখন ইউকাসে অ্যাপ্লিকেশন করবেন, ইউকাসের ওই যে বললাম যে সবাই সুপারভাইজ করতে পারে না পিএইচডি, ঠিক তেমনি ইউকাসেও একই অবস্থা। সব ইনস্টিটিউটের সব সুপারভাইজার ওরা পিএইচডি সুপারভাইজ করতে পারে না। এখানে লিস্ট করা আছে। এই যে হেয়ার, এখানে হেয়ারে ক্লিক করবেন। হেয়ারে ক্লিক করলে ওদের একটা লিস্ট আসবে। আমি একটু করেই দেখাই। সময় আছে তো আপাতত? জি, শিওর। আমি এটা আমি ওপেনটা করে দেই। হেয়ারে ক্লিক করলে যেটা হবে, এটা আসতেছে না। কোন কারণে আসতেছে না, এটা আসবে আরকি। হেয়ারে ক্লিক করবেন, করলে একটা লিস্ট আসবে, প্রফেসরের লিস্ট, ইনস্টিটিউটের নেম, তাদের বেসিক প্রোফাইল, রিসার্চ প্রোফাইল, এটা দেখে আপনারা ওখানে ইমেইল করবেন আরকি। আ এটা গেল সুপারভাইজারের লিস্ট। আর এখানে আপনি ওয়েবসাইট দেখতে পারেন, ইউএসটিসি, ইউকাস এর ওয়েবসাইট। এটা ওপেন করে আপনারা দেখবেন। আর কি ডকুমেন্ট গুলো লাগবে, সেই ডকুমেন্টের মধ্যে ১ম ইয়ে হচ্ছে যে আপনার 2 ইয়ার্স এর ভ্যালিডিটি পাসপোর্ট লাগবে, কমপ্লিট সিভি লাগবে। এই সিভির ব্যাপারটা বলি, যেটা স্টুডেন্টের জন্য বলি, ম্যাডাম আপনি জানেন, সেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আছে, চাইনিজ স্ট্যান্ডার্ড আছে। রিসার্চ সিভির একটা স্ট্যান্ডার্ড আছে। সেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হলে আরো ভালো হয়। মানে এটা আপনি আপনার মতো করে করবেন। তবে আ মানে এখানে এমনভাবে আমরা যেন সিভি করি, ওই যে আমিও লিখেছিলাম একসময় আমার হবি এইটা ওইটা, ওটা দিয়ে আসলে লাভ নাই। এখানে আপনার লাস্ট এডুকেশন ওরা দেখবে, মাস্টার্স করেছেন না এমফিল করেছেন। দেন ওরা আরেকটা জিনিস দেখবে, সেটা হইলো যে আপনি এইখানে আপনার মানে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স কি আছে, আপনি ল্যাবে কি মেশিন চালাইতে পারেন, কি প্রোগ্রাম পারেন, এগুলো আরকি। আর আর হচ্ছে রিকমেন্ডেশন লেটার ২ টা, ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম, ফটোকপিস অফ অল সার্টিফিকেট। আর পেপার যদি থাকে পেপারের অ্যাবস্ট্রাক্ট পেজের ৫ মানে যদি মিনিমাম ৫ টা যদি থাকে আরকি। এটা খুবই ভালো হয়।
আর আইএলটিএস জিআরই টোফেল থাকলে আরো ভালো হয়, এখানেও অনেক পয়েন্ট হয় আর কি। তো এই হলো মোটামুটি তো আনসু স্কলারশিপ। এখনো সময় আছে 31st। হ্যাঁ সময় আছে, 31 মার্চ লাস্ট ডেট। এটা হচ্ছে আনসু স্কলারশিপ। আপনারা এই যে কন্টাক্ট, আপনারা যখন সাবমিট করবেন হার্ড কপি পাঠাবেন কিভাবে চায়নাতে, বা থ্রু ওই যে বাংলাদেশ থেকে অনেকগুলো যায় আর কি চায়নাতে। আহ, এই আপনি ইউএসটিসি তে পাঠালে এই অ্যাড্রেসে, আর যদি আপনারা মনে করেন ইউকাসে পাঠাবেন এই অ্যাড্রেসে, ঠিক আছে। আর মাস্টার্স প্রোগ্রামের জন্য হলে এই অ্যাড্রেসে। তো এটা হচ্ছে টোটালি বললাম আর কি, মানে সংক্ষেপে বললাম আপনার হচ্ছে আনসু স্কলারশিপ সম্পর্কে। তবে এটা তো স্কলারশিপ আনসু বললাম, আরেকটা যেটা বললাম ইউকাসের যে আমাদের ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ বলেছে না, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য। ঠিক তেমনি ইউকাসের একটা স্কলারশিপ আছে, সেটা হচ্ছে ইউকাস স্কলারশিপ। এখানে ওখানে বলা হয়েছে পিএইচডির জন্য 3000 টাকা, সম্ভবত 3500 টাকা বলা হয়েছে আপনার ইয়েতে, ওই যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে। এখানে 500 টাকা আপনি বেশি পাবেন। ইভেন ইনস্টিটিউট আপনাকে 1500 টাকা করে বেশি দেবে। Oh, that's very good. এটাতে একটু টাকা বেশি ইউকাসে। কেননা ইউকাস স্কলারশিপে যেটা হয় 3 বছরের প্রোগ্রাম, পাশাপাশি এইখানে আপনার হচ্ছে মানে ইউনিভার্সিটির মানে ইনস্টিটিউটের প্রফেসরদের ল্যাব অনেক রিস্ক থাকে, অনেক প্রজেক্ট পায় এরা, ওরা ওই টাকা দেয় আর কি। কোন কোন প্রফেসর আপনার বাড়ি ভাড়া দিয়ে দেয়, কেউ কেউ আপনার ওই ডর্মের ভাড়া দিয়ে দেয়, কেউ কেউ পকেট মানি দিয়ে দেয়, আবার কেউ কেউ ইনসেনটিভ দেয় বছর শেষে তার আর্টিকেল কত পাবলিশ হলো এগুলোর উপরে আর কি। সো এইটা হচ্ছে অল অ্যাবাউট মানে আমি যেখানে বিলং করি আর কি, যে মানে ইউনিভার্সিটিতে, এইটা হচ্ছে স্কলারশিপের ব্যাপারে বললাম। তো এই তো আপাতত স্কলারশিপ সম্পর্কে বললাম। তবে আমি একটা লাইফ ওখানে কেমন কনভেনিয়েন্ট বা ওখানে আসলে থাকা খাওয়া সবকিছু সম্পর্কে আমি বলতে চাই। আমি আপা ভালো বলতে পারবেন, তবে আমি আশেপাশে দুই একটা দেশে যেগুলো দেখেছি বা অন্যান্য দেশে যেটা শুনি যে অনেক কস্ট, জীবনযাত্রার মান মানে অনেক মানে মানে কস্টলি আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো যে চায়না এদিক দিয়ে খুবই কনভেনিয়েন্ট। আমাদের এখানে ভাবার কোনো কারণ নাই যে চায়না খুব গরিব বা কেমন জাতি বা ডানকি মানকি বা হোয়াটএভার আমরা বলি আর কি, আসলে এরকম কিছুই না। ওখানে যেটা হয়, ওখানে কাজ দিয়ে প্রফেসরকে সন্তুষ্ট করতে হয়। ওখানে রিসার্চ বেস, পেপার বেস আপনার প্রোগ্রাম সবগুলোই, বিশেষ করে পিএইচডি। আর ওখানে লাইফটা খুবই কনভেনিয়েন্ট, খুব সিকিউর লাইফ। ওখানে কেউ কাউকে ডিস্টার্ব করে না। আপনি আহ, রাত 2টা পর্যন্ত ল্যাবে কাজ করছেন, ইচ্ছে হলো আপনি বাইরে শহরে হেঁটে বেড়াবেন, কেউ কিচ্ছু বলবে না। আহ, আর ওখানে জিনিসপত্রের দাম ভালো আছে আবার খারাপও আছে। ব্র্যান্ডের জিনিস কিনতে গেলে তো অনেক দাম। আর আপনার যে টাকাটা ওরা দেয় আপনাকে হিসেব করেই দেয়, ওরা ভালো করে, কমিউনিস্ট তো ওরা ভালোই জানে যে একটা স্টুডেন্টের কত টাকা, এই শহরে কত টাকা লাগতে পারে, সেই হিসেবে ওরা টাকা দেয়, ভয়ের কোনো কারণ নেই। এই টাকাতে অনেকে ফ্যামিলি নিয়ে থাকে, বাইরে বাসা নিয়ে থাকে, তো এই 3500 টাকার মধ্যেই। আর আনসো পেলে তো ভালো আর কি। তো অনেকে অনেকে ইভেন বাচ্চা নিয়েও থাকে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে ওয়াইফ হাজবেন্ড অ্যালাউ করে, আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে বাচ্চা অ্যালাউ করে, আবার কিছু কিছু আছে করে না। এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি রুলস রেগুলেশনের উপরে। এই হলো ব্যাপার। তো লাইফটা খুবই ভালো, কনভেনিয়েন্ট। আর হালাল হারামের যে ব্যাপারটা বলছি, সেটা হচ্ছে হয়তো আমরা বলে থাকি ওই দেশ হারাম ওই দেশ হারাম, আসলে ব্যাপারটা এরকম না। যে ব্যাপারটা হচ্ছে ডিপেন্ড করে আপনার উপরে। সব দেশেই তো শুকরের মাংস আছে, তো আপনি কোনটা খাবেন ডিপেন্ড করবে আপনার উপরে। যে আপনি ধরেন একটা পুকুরে জাল ফেললেন, ওই ওখানে অনেক কিছু আসবে, আপনি কোনটা খাবেন সেটা আপনি নিতে পারেন ওখান থেকে। এটা হলো ব্যাপার। তো এই হলো ব্যাপার। আপনারা ইভেন আপনারা যদি ইটালিতে যান, ফর এক্সাম্পল ইউনিভার্সিটিজ ইন ইটালি, সরি ইউনিভার্সিটিজ ইন ইটালি, এই যে আপনারা দেখতেছেন যে লিস্ট অফ ইউনিভার্সিটিজ, আপনারা ওয়ান বাই ওয়ান এগুলোর ওয়েবসাইটে গিয়ে ঠিক সেম, এখানে কিছু কল আছে, পিএইচডি কল আছে, ওপেন কল। এখানে প্রফেসর সিলেক্ট করতে হয় না। ওয়েবসাইটে গিয়ে ওদের সাইকেল বা পিএইচডি কল দিয়ে সার্চ দিবেন, আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে ওপেন, মানে এটা ওপেন থাকে, আপনারা অ্যাপ্লিকেশন করবেন, দেন আপনারা ওখানে খুব সহজে পিএইচডি বা মাস্টার্স পেয়ে যাবেন। কোনো টাকা লাগবে না, আপনার স্কলারশিপ পেয়ে যাবেন, খুবই ইজি।
তো এইটা জাস্ট তথ্যটা দেওয়ার জন্য আমি বললাম। আমি রিয়েলি সরি এক্সট্রা দিয়ে দিলাম। না, না তো ঠিক আছে। সময় পেলে আরো দিতাম। থ্যাংক ইউ ভাই। এই হলো ব্যাপার আরকি। মানে আমি যেটা বলতে চাচ্ছি আমি অনলাইনে আসলে চায়না সম্পর্কে এত ডিটেইল তথ্য আসলে পাইনি। আমি যেটা মনে হয়েছে আমি একটু দেখার চেষ্টা করেছিলাম যে কি অবস্থা। অত ডিটেইল বোধহয় তথ্য নাই। আমার চোখে পড়ে নাই। তো সময় আসলে সংক্ষেপে মানে তো এইজন্য অনেক কিছু থাকলেও বলতে পারছি না। তো এই না হলো ব্যাপার আরকি। এটা ইম্পোর্টেন্ট মনে হবে বলে দিবেন। কারণ আ এমন হয়েছে এটা হয়তোবা যে অনেকগুলো পর্ব হয়ে গেছে কিছু জিনিস রিপিটেশন হচ্ছে সেটা হতে পারে। এটা সব দেশেই তো মোটামুটি সিমিলার আসলে প্রক্রিয়া। তবে জি, 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 চায়নার জি। একটা সব সুবিধা দেশে সেম, হচ্ছে সব দেশে সেম। যারা IELTS দিতে চাচ্ছেন না বা ইংলিশে যাদের একটু উইকনেস মনে হবে তারা চাইলে নন ইংলিশ স্পিকিং কান্ট্রি তে যেতে পারেন। তবে রিসার্চ এ সেম এফোর্ট দিতে হবে সব জায়গায় একই অবস্থা। এতে কোনো আমি মনে করি কি যে আমাদের স্টুডেন্টরা খুবই মেধাবী। হুম, হুম। সেই ফিজিক্স হোক আর আমার এগ্রিকালচার হোক। সবাই এরা মেধাবী। এরা যদি মনে করে যে আমি পারি, আমার দ্বারা সম্ভব। এরা যদি মনে করে নিজেকে হ্যাঁ আমি পারি। আসলেই তারা পারবে। রিয়ালি। তারা যদি ফিল করে যে আমার দ্বারা সম্ভব, তারা পারবে। যেমন এই যে আমরা বাংলাদেশে কি করি জানেন? আমাদের সিস্টেমটাই টোটালি ডিফারেন্ট। বাইরে থেকে আপনি যে পিএইচডি করে আসছেন যে এত বড় একটা রিসার্চার, আপনি এসে দেখেন আমাদের সিস্টেমটাই টোটালি ডিফারেন্ট। ঠিক আছে না? তো ঘটনা হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা ইচ্ছে করলে এই যে ধরেন ক্লাসের ফার্স্ট বয় হয়, ক্লাসের ফার্স্ট বয় হয়, ৫ টা ব্যাচের ৫ জন বেরিয়ে গেছে। ৫ বছর আপনার ডিপার্টমেন্টের টিচার নিয়োগ হয় নাই। তারা না কোথাও তারা এনগেজড। ঠিক আছে? কিন্তু টিচার নিয়োগ হবে ২ টা বা ১ টা। সবাই কিন্তু আসতে পারবে না। কেউ না কেউ আসবে। এটা নিয়ে যেমন ওদের বেশি ভাবার দরকার নেই, ঠিক তেমনি আবার মনে করার দরকার নাই যে আমি বিসিএস ছাড়া অন্য কিছু পারব না। বাংলাদেশে বিসিএস কে এটা একটা চক্র। এই চক্রকে ছাত্রছাত্রীদের মাথায় ইভেন আমাদের মতো টিচারদের মাথাতেও ঢোকানো হয়েছে যে বিসিএস ছাড়া বাংলাদেশের গতি বা কোয়ালিটি উদ্ধার করা যাবে না। দিস ইজ টোটালি ফেক। এবং আমি এটার সাথে একমত না। হ্যাঁ, ঠিক আছে। বিসিএস এ অনেক মেধাবী যাচ্ছে। সব ফার্স্ট ক্লাস পাসরা তো আর জব পাচ্ছে না। বিভিন্ন কারণে। বা অনেকে চাচ্ছেও না। কিন্তু ঘটনা হচ্ছে যে ওরা বিসিএস এ যাচ্ছে, ওরাও ভালো করছে। কিন্তু ওদের যে বিসিএস এর যে পদ্ধতি, প্রক্রিয়া টোটালি রং। আপনি ডেভেলপ কান্ট্রি তে যান, ইভেন আশেপাশের কান্ট্রি তে যান, আপনার এই সরকারি চাকরিতেও ওরা কিন্তু পেপার চায়, রিসার্চ চায়। এটা হলো কন্টিনিউয়াস প্রসেস। আর আমাদের দেশে কি থিসিস, নন থিসিস আগেই আপনি ভাগ করে দিয়েছেন। ওই অন্যান্য দেশেও আছে। কিন্তু আপনার যে বেসিক রিসার্চ মানে আমরা করছি কি ওদেরকে একবারে মানে ওই সাচিপিক খাতা কলমের যে কাজটা করার জন্য জাতি হিসেবে আমরা একটু ওইভাবেই যাচ্ছি আরকি। এখন আমাদের দেশটা কিন্তু অনেক এগিয়েছে। আমি বলব সবাইকে মাথা নিচু করে থাকার কোনো সুযোগ নেই। আমাদের প্রধানমন্ত্রী অনেক কিছুই করেছেন। ঠিক আছে? আমরা কিন্তু নিজেদের দায়িত্ব এখন কোয়ালিটি মেইনটেইন করা। ইউজিসি বলেন, শিক্ষা মন্ত্রণালয় বলেন, এখন কোয়ালিটি মেইনটেইন করার সময় এসেছে। গতকালকে যা হয়েছে আজকে যে আমি সেটা চেঞ্জ করতে পারবো না, সেটা এমন কোনো লেখা নাই কোথাও। আমাকে করতে বলি মানে ফান করে বলি দেরি করলেই লেট হয়ে যাবে। ফান করে বলি না আমরা? আসলে মানে এই যে আমি যখন জয়েন করি বা আমার যখন সুযোগ ছিল ইউনিভার্সিটিতে মাস্টার্স পাস করার পরপরই সাথে এগুলো করে নিতে হয়। মাস্টার্স, পিএইচডি বাইরে। আপনি যখন মাস্টার্স ইউরোপে বা চায়না কোথাও গেলেন, এখনকার ছেলেমেয়েরা যেটা করে মেক্সিমামই চায়নাতে মাস্টার্স করে। চায়নাতে মাস্টার্স করলে যেটা হয়, আমাদের দেশে যেটা আমরা শিখতে পারি না, গ্যাপ থেকে যায়। আমরা তো ২০০-৩০০ বছর পেছনে আছি অন্যান্য ডেভেলপ কান্ট্রি থেকে। তো যে গ্যাপটা থেকে যায়, চায়নাতে খুব সহজে স্কলারশিপ এভেইলেবল। ওয়ার্লড এ কোথাও এত স্কলারশিপ দেয় না। চায়নাতে গিয়ে মাস্টার্স করে 2 to 3 ইয়ার্স এজ এর মধ্যেই থাকে। দেন ওরা কি করে ইউএসএ টার্গেট করে, অস্ট্রেলিয়া টার্গেট করে, মেক্সিমাম ইউএসএ টার্গেট করে বা ইউরোপের ভালো দেশে টার্গেট করে এবং রিসার্চ তো ওরা মাস্টার্সে শিখেই যায়। ওদের টাকারও অভাব হয় না। ভালো লাইফ লিড করে। তবে হ্যাঁ, অনেকেই যারা দেশে আসতে চায়, আ দেশে এসে কোনো কারণে পোস্ট আপনি একটা, আপনি চাকরি দিবেন কত হাজার রে? বুঝেন নাই ব্যাপারটা? কিন্তু হাজার তো মেধাবী ছেলেমেয়ে আছে। আমাদের দেশে একটা ন্যাশনাল সিস্টেম করা উচিত। যারা বিদেশ থেকে বিদেশে ভালো জায়গায় আছে, ভালো কাজ করছে, সুনাম করছে, দেশের মুখ উজ্জ্বল করছে। এদের একটা ডাটাবেস তৈরি করা উচিত। যে পিএইচডি করছে কোন ব্রাঞ্চে কি আ পিএইচডি করছে, মাস্টার্স করছে ওদেরকে দেশের জন্যে কিছু করা যায় কিনা? শিক্ষা ব্যবস্থা তো আমূল পরিবর্তন করতে হবে। মানে উপর থেকে মানে সিনিয়র থেকে ধরে জুনিয়রে নিয়ে আসতে হবে, শেষ করতে হবে আরকি। হ্যাঁ, এই অনেক হলো ব্যাপার। আছে পরিবর্তন করার আসলে। দেখা যাক কবে চেঞ্জ হবে। তবে এখন যেটা ছাত্রছাত্রীদের করা উচিত কোন রকম সময় নষ্ট না করে না। পড়াশোনাটা কন্টিনিউ করা উচিত। মানে
কারণ আমাদের একদমই বাজে ট্র্যাডিশন হচ্ছে পিএইচডি করার জন্য ওয়েট করতেছে, ওয়েট করছে, একটা ইউনিভার্সিটিতে ঢোকার জন্য ওয়েট করছে। আসলে এইসব মানে একটা ভুল আরকি চিন্তা ভাবনা। আপা কয়েকদিন আগে একটা ইউনিভার্সিটিতে আরকি জাস্ট নিয়োগ নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। সো এগুলো তো আসলে চেঞ্জ করবে। চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এগুলো তো পজিটিভ থিং। এগুলো হ্যাঁ, তো চিন্তা হ্যাঁ, হচ্ছে। এই যে খামোখা কথাগুলো আমরা সমালোচনা না করে আগে মানে হতো না, আগে হতো দোষ না। ধরার জন্য সমালোচনা না করে আমরা এটা পজিটিভলি নিলে আসলে না, না মানে মানে আমি এটাকে ভালো এই হয়। সেন্সে নেই যে এই কথাগুলো আগে এভাবে হতো না। তো এই হওয়ার হতো না, মাধ্যমে না, তো না। চেঞ্জ আসতে বাধ্য। তো এখন আসবে, আসবে। আপা আসবে। সময় দিতে হবে। আসবে। অনেক চেঞ্জ আসবে। আমাদেরও সবাইকে দায়িত্ব নিতে হবে এবং আমাদের যারা পলিসি মেকার আছে সবাইকে সৎ হতে হবে, দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র ওই সরকার প্রধান বা সরকারের সবাই সৎ হলেই তো হবে না। সবাইকেই হতে হবে। আমাকেও হতে হবে, আপনাকেও হতে হবে, সবাইকেই হতে হবে। এইটা ইচ্ছা করলে অনেক কিছুই সম্ভব। আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ইচ্ছা করলে সম্ভব। সৎ হইতে হবে ইউজিসি কে আরকি বা শিক্ষা মন্ত্রণালয়কে। তো ঘটনা হইলো যে এটা খুবই সম্ভব। ১, ২ নাম্বার হলো যে মানে সিস্টেমটা ঢেলে সাজালেই সবকিছু হয়। ওদের চেঞ্জ এসছে। অনেক কিছু আগের চাইতে অনেক কিছুই পাবেন আপনি ওয়েবসাইট গুলোতে। এখন এই যে চাই শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইট যেটা একটা দেখাইলাম, এত হবে। সুন্দর করে করেছে এখন। অসাধারণ। অনেক চেঞ্জ হচ্ছে, আসবে, আরো আসবে। তো কারো তো কোনো থ্যাংক প্রশ্ন ইউ। আমার আজকে এই পর্যন্তই ছিল। অনেক সময় নিলাম। আমি রিয়ালি সরি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক ডিটেইল আপনি বলেছেন। আসলে এরকম তথ্য আমি বললাম তো অনলাইনে আসলে পাইনি। সো আজকে টানা ২ টো ওয়েবিনার হয়ে গেছে। আসলে ছাত্রছাত্রীরা ক্লান্ত হয়ে গেছে বোধহয়। না স্বাভাবিক, স্বাভাবিক। আ না আপা আসলে কি মানে আমার স্টুডেন্টরা মানে যেখানকারই হোক স্টুডেন্টরা ভালো থাকলেই হলো। তারা ভালো কিছু পেলেই হলো। ভালো একটা গাইডেন্স পেলেই হলো। যেমন আমি মনে করি আমি খুব মানে পারছি না ঠিকমতো ডেলিভার করতে। যদি পারতাম আরো ভালো লাগতো। যে ওরা কিছু উপকৃত হোক, মানে ভালো কিছু তথ্য পাক, কোথাও যাক, ভালো কিছু করুক। তো আজকে আমরা এই প্রোগ্রামের এখানে সমাপ্তি টানছি। অনেক জি ধন্যবাদ আপা জি। আ দুলাল ভাই। সবাইকে শুভরাত্রি। আমি অনেক সময় নিয়ে ফেলেছি। ভালো থাকেন সবাই। সবাইকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ।